সুপ্রিয় দর্শক, সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা যে যেখানে বসে আমাদের আজকের চ্যানেলের আয়োজন দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি এসএমসি নিবেদিত গর্ভকালীন পুষ্টি সেবা দেখবার জন্য। যারা আজকের আয়োজনে উপস্থিত রয়েছেন, প্রথমেই রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর আবু জামিল ফয়সাল, তিনি পাবলিক হেলথ স্পেশালিস্ট। আমাদের সাথে আরও রয়েছেন তসলিম উদ্দিন খান, তিনি এমডি এবং সিইও হিসেবে রয়েছেন এসএমসিতে। আপনাদের দুজনকে অনেক স্বাগত জানাচ্ছি গর্ভকালীন পুষ্টি সেবাতে। তো আমি প্রথমে একটু ডক্টর জামিল স্যার আপনার কাছ থেকে শুনে নিতে চাইবো যে আসলে বৈষয়িক গবেষণা মতে কিন্তু প্রচুর শিশুরা রক্তশূন্যতায় ভুগছে, শিশু কিশোর কিশোরীরা। তো এই বিষয়টি নিয়ে যদি কিছুটা আলোকপাত করতেন। কিশোরীদের মধ্যে কিশোরীরা এই রক্তশূন্যতায় রক্ত স্বল্পতায় ভুগে বেশি। কারণ হলো যে তাদের যে মাসিক হয় এই মাসিকের ঠিকমতো যত্ন নেয় না। মাসিকের সময় রক্তক্ষরণ হয় এবং স্বাভাবিকভাবেই ওই বয়সের আরেকটা ছেলের তুলনায় তার হিমোগ্লোবিন লেভেল অনেক কম থাকে, কিন্তু সেই হিমোগ্লোবিন লেভেলটা কম, এটার প্রতি যে যত্নবান হইতে হবে এটা হয় না। হিমোগ্লোবিন কম, আয়রন কম, এটা বললে পরেই মা বাবারা মনে করে যে কলিজা খাওয়াইতে হবে, মুরগি খাওয়াইতে হবে, খাসি মাংস খাওয়াইতে হবে। কিন্তু আমাদের যে শাক সবজিতে এটা অনেক আয়রন আছে, সেটার মধ্যে একটু না। এবং শাকগুলো আবার এই যুবতী মেয়েগুলা খাইতেও চায় না। তো ওইটা গেল এক নম্বর যে কারণ, যে কারণে এই রক্ত স্বল্পতা কিশোরী মেয়েদের জন্য বেশি বেশি দেখা যায়। দ্বিতীয়ত হইল আমাদের দেশে অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে এবং আমরা এই অল্প বয়সে 13-14 বছর বয়সেই একটা কিশোরী যে নাকি এখনও শিশু, মানে শিশুর যে বয়সের মাত্রা সেই অনুযায়ী সে শিশু, আমাদের দেশের কালচারালি এটা এখন পর্যন্ত আমরা দূর করতে পারি না। এটার পিছনে অনেক কারণ আছে যে কেন এই অল্প বয়সে বিয়ে হচ্ছে। তবে আমাদেরকে এখনো বাপ মা মনে করে যে মেয়েটা হইল তার বোঝা, এবং মেয়েটাকে যত তাড়াতাড়ি যদি তার বাপ মার কাছ থেকে অন্যদের বাড়িতে পাঠিয়ে দেওয়া যায় তাহলে বোঝাটা চলে গেল। সেই জন্য অল্প বয়সে তাদের মানে এটা দিয়ে দেওয়ার একটা প্রবণতা। তো যার ফলে হচ্ছে কি যে আগেই 13-14-15 বছর বয়সে বিয়ে হয়ে যাচ্ছে। আর বিয়ে হইলে তখন তো তার ওই যে আগের যে রক্ত স্বল্পতা ছিল ওইটাই সে কাটায় উঠতে পারে নাই। এখন বিয়ে হইল, বিয়ের 1 বছরের মধ্যেই সে গর্ভবতী হইল, এবং গর্ভবতী হইলে পরে তার শরীরে আরেকটা শিশু আসলো, এবং সেই শিশুর বাড়তি বাড়নের জন্য রক্ত সে নিচ্ছে, মার কাছ থেকে নিচ্ছে, মানে আরও রক্তশূন্যতা বাড়তে থাকলো। তার মানে হলো যে আমাদের বিভিন্ন কারণে এই রক্ত স্বল্পতা যে ল্যান্সেটে যে বলছে তার থেকে আরও অনেক বেশি আমাদের দেশের মেয়েদের বেলায়। সবার এটার প্রতি নজর দিতে হবে। জি, তো আপনার কথা সূত্র ধরে আমি একটু তসলিম স্যার আপনার কাছে জানতে চাইবো যে এখনো বাংলাদেশে দেখা যায় 28% কিশোরী আসলে গর্ভধারণ করছে। তো এটা অবশ্যই স্যার যেরকমটি বলল রক্তশূন্যতার অভাব, এটি ছাড়া আরও অপুষ্টিজনিত কারণ রয়েছে। তো এই বিষয়টিতে আপনার বিশ্লেষণটা যদি একটু বলতেন। বাংলাদেশে গত 4 বছর আগে 59% ছিল 18 ইয়ার্সের মধ্যে কিশোরীদের বিয়ে হয়ে যেত। তো এটা কিন্তু আইনগতভাবে এটা দণ্ডনীয় অপরাধ। যদি আপনি 18 ইয়ার্সের আগে একটা কিশোরীকে আপনি বিয়ে দেন সেটা কিন্তু আইনগত অপরাধ, কিন্তু তারপরেও বাংলাদেশে এটা হচ্ছে। তো এটা হচ্ছে, সেটাকে বিভিন্নভাবে কার্যক্রম চলছে। আসার কথা এই গত 4 বছরে একটু কমেছে, এখন 50%-এর মতো, অর্থাৎ অর্ধেক কিশোরীর বিয়ে হয়ে যায় 18 বছর আগে। এটাও কোনোভাবে কাম্য না। একটা কিশোরীর বিয়েও কোনোভাবেই এক্সপেক্টেড না এবং সেটা হওয়া উচিত না, কেন এটা তো বাংলাদেশের আইন। এবং আমরা যারা স্বাস্থ্য ব্যবস্থাপনার উপরে কাজ করি, যারা জনস্বাস্থ্যে কাজ করি, তারা জানি যে এর ভয়াবহতাটা কী, এটা করলে কতটুকু অসুবিধা হয়। এই যে অ্যাডোলেসেন্টের কথা ফয়সাল ভাই কিন্তু খুব সুন্দরভাবে বললেন। একটা অ্যাডোলেসেন্ট মেয়ে, তার যেহেতু মিনিস্ট্রিয়াল পিরিয়ডের একটা ব্যাপার আছে, শুধু তাই না, এছাড়াও অ্যাডোলেসেন্টের মধ্যে টেন্ড টু ডেফিসিয়েন্সি অফ মাইক্রোনিউট্রিশন, মাল্টিপল মাইক্রোনিউট্রিশন।
আপনি যদি দেখেন যে 15 থেকে 49 বছরের যারা আছে তাদের মধ্যেই 44%-এর মতো জিঙ্কের অভাব, 72%-এর মতো ক্যালসিয়ামের অভাব, প্রায় 30% অ্যানাদার 30% আয়োডিনের অভাব আছে। এই যে মাইক্রোনিউট্রিশন অভাব, এইটা কিন্তু অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আরও বেশি থাকে। এটা হলো একটা কথা। এবং সেই অ্যাডোলেসেন্ট মেয়েটির যদি বিয়ে হয়ে যায় এবং তার বাচ্চা হয়, সিচুয়েশন কিন্তু আরও খারাপ হয়ে যায়। কেননা যেটা ফয়সাল ভাই কিন্তু বললেন ওরা শিশু, তো দেখেন ওই শিশুর মধ্যে যদি আর একটা শিশু হয় তা সেটা খুব মানে কোনোভাবেই কাঙ্ক্ষিত না। এবং সেখানে দেখা যায় মাতৃমৃত্যুর হার বেশি, সেখানে দেখা যায় শিশু মৃত্যুর হার বেশি। আপনি আমাদের বিভিন্ন গবেষণায় দেখা গেছে 18, 20, 35, 3 এই সংখ্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ। 18 বছরের আগে বিয়ে না কেনা সেখানে শিশু মৃত্যু বেশি হবে। 2টা বাচ্চার মধ্যে 3 বছরের যদি ব্যবধান না থাকে সেখানে শিশু মৃত্যু বেশি হবে। আবার 35 বছরের পরেও যদি বাচ্চা হয় সেখানেও শিশু মৃত্যু, মাতৃমৃত্যুর হার বেশি। তো এগুলো তো আমাদের মেনে চলতে হবে। আমাদের এ ব্যাপারে সবাই উদ্যোগী হব এবং এই সমস্যার সমাধান করতে হবে। জি, ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাইবো, স্যার যেরকমটি বললেন যে যেই পরিমাণ মায়েরা আসলে খুব অল্প বয়সে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, এখন যারা অলরেডি হয়ে গেছে বা হয়ে যাচ্ছে সেগুলো তো আসলে এই মুহূর্তে ঠেকানো সম্ভব না, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এখন গর্ভকালীন ক্ষেত্রে যে অপুষ্টির জটিলতা সৃষ্টি হচ্ছে, সেগুলোকে কি প্রিভেন্ট করার কোনো ইয়ে রয়েছে কিনা, পদ্ধতি রয়েছে কিনা যদি একটু বলতেন। অবশ্যই, মানে যেসব পুষ্টির অভাবের কথা তসলিম ভাই বললেন, এটা তো একটা জিনিসের না, অনেকগুলা জিনিস, জিঙ্ক, ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন ইত্যাদি ইত্যাদি, ভিটামিন B1, A, D, মানে সবগুলার। তো এখন এই সবগুলার স্বল্পতার জন্য আমাদের দেশের বাচ্চাদের প্রথম অবস্থাতে দেখা যায় যে খর্বাকৃত হয়ে যাচ্ছে। জি, মানে তাদের বাড়নটাই হয় না ঠিক মতে, তাদের গ্রোথটাই ঠিক মতে হয় না, যার জন্য তারা শর্ট স্ট্যাচার হয়, বেশি বেশি উচ্চতা হয় না। এবং এটা কিন্তু শুরু হচ্ছে, কিন্তু এই বাচ্চাটা যে খর্বাকৃত হচ্ছে তার মার পেটের থেকেই এই সব ওই সব পুষ্টির যেসব জিনিসগুলো দরকার ছিল সেগুলো ঠিক মতে পায় নাই, এবং সেই জন্যই মারও সাইজ ছোট ছিল, পুষ্টির অভাব, এবং তারপরে তার বাচ্চাটারও সাইজ ছোট বা খর্বাকৃত হলো। মানে আমাদেরকে এইটা কিন্তু একটা সামাজিকভাবে নিতে হবে, সামাজিকভাবে আমাদেরকে বুঝতে হবে যে কোনটা কোনটার সঙ্গে সম্পর্কিত, এবং সেই সব জিনিসগুলোর প্রতি আমাদের নজর দিতে হবে। এক তো হলো সে অল্প বয়সে গর্ভবতী হলো, দ্বিতীয়ত হলো যে বাচ্চাটা বড় হয়ে যাবে, বাচ্চাটা বের হবে না ঠিক মতো, সেজন্য তাকে খাবারও কম দিল। তো মানে আমাদের এই যে সামাজিক আচরণটা, এই আচরণটার পরিবর্তন আনতে হবে। গ্রাম দেশে অ্যান্টিনেটাল কেয়ার নেওয়ার জন্য, মানে গর্ভকালীন সময় যে গিয়ে ডাক্তার কাছে গিয়ে বা প্যারামেডিকের কাছে গিয়ে যে প্রেশারটা মাপাবে, তারপরে তার হিমোগ্লোবিনটা কত, তার পায়ে পানি আসতেছে কি না, এই অ্যান্টিনেটাল কেয়ার ভিজিটটাও করতে দেয় না। কেননা ওই যে সামাজিকভাবে দাদি নানিরা বলে যে আরে আমার 6টা 7টা বাচ্চা হইলো, আমি তো একবারও তো ডাক্তারখানায় যাওয়া লাগে নাই। তো মানে এইটা আমাদের দেশের যে এই সমস্যাটা, এটার জন্য সামাজিকভাবে আমাদেরকে সচেতনতা বাড়াতে হবে এবং সেই সব জায়গাগুলোতে কাজ করতে হবে। জি, খাবারটা ঠিক মতো দিতে হবে, কোন খাবারে জিঙ্ক আছে, কোন খাবারে আয়রন আছে সেটা দিতে হবে, তাহলে পরে আমাদের এই যে খর্বাকৃত হওয়া ইত্যাদি এগুলোকে প্রিভেন্ট করা যেতে পারে। জি, ধন্যবাদ স্যার। আপনার কাছে যেটি জানতে চাইবো যে এই গর্ভবতী মায়েদের ক্ষেত্রে মাইক্রোনিউট্রিয়েন্টের ভূমিকা কতটুকু, এবং এ বিষয়ে আপনারা যে কাজ করছেন সোশ্যাল মার্কেটিং কোম্পানি থেকে, সেই বিষয়টি নিয়ে একটু যদি আলোকপাত করতেন। আপনি একটা ব্যাপক প্রশ্ন কিন্তু করেছেন যে এই যে মাল্টিপল মাইক্রোনিউট্রিশন এর ভূমিকা কি, প্রেগনেন্ট মাদের উপরে কি ভূমিকা, আর বাচ্চার উপরে কি ভূমিকা। দেখেন, আমি যদি ছোট্ট একটা কথা বলি যে ক্যালসিয়াম, জি, এখন এই ক্যালসিয়ামের কি ভূমিকা, এই ক্যালসিয়ামের যে অভাব থাকে তাহলে তার মধ্যে মার মধ্যে হাইপারটেনশনের
হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এক। এবং দেখবেন যে তার ক্যালসিয়ামের অভাব আছে, পাটা ফুলে যায়, পায়ে রক্ত আসে। এবং এই হাইপারটেনশন হওয়া কিন্তু প্রথম, এর পরে সাবসিকুয়েন্টলি দেখা যাবে যে তার মধ্যে তার খিঁচুনি যেটা বলে অ্যাক্লামশিয়া, এই অ্যাক্লামশিয়া হওয়ার প্রি অ্যাক্লামশিয়ার একটা সিচুয়েশন হয়। দিস ইজ এ ভেরি ডেঞ্জারাস। অ্যাক্লামশিয়া এবং পোস্টপার্টাম হ্যামারেজ, এই দুইটা হলো মাতৃমৃত্যুর সবচেয়ে বড় কারণ। এই দুইটাই মেজর রিজন মাতৃমৃত্যুর। তাহলে দেখেন একটার সাথে এই যে নিউট্রিশনের কথা আমরা বলি, এটা কীভাবে কাজ করে। আমরা আগে আয়রনের কথা বলতাম, আয়রনেরও কিন্তু অনেক আয়রন এবং ফলিক অ্যাসিডের অনেক প্রয়োজনীয়তা আছে, কিন্তু আয়রন আর ফলিক অ্যাসিডই কিন্তু শুধু না, আয়রনেরও কিন্তু একটা সার্টেন আছে, বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করবে, আরও বিভিন্ন কার্যক্রম আছে আয়রনের। প্রত্যেকটা নিউট্রিশনেরই কোনো না কোনো এইরকম একটা প্রয়োজনীয়তা আছে, এবং সেই নিউট্রিশনটা না হলে ওই প্রবলেম, যার জন্য আমরা বলি মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট। সেখানে 15টা ইনগ্রিডিয়েন্ট আছে, এটাকে বলে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট। এইটা WHO এন্ডোর্স করে এই প্রোডাক্টটা, তারপরে ইউনিসেফ ইমপ্লিমেন্ট করে সারা ওয়ার্ল্ডে। এটা বাংলাদেশে বিজনেস মডেলে, অর্থাৎ আমাদের সোশ্যাল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা ফুল কেয়ার নামে বাজারজাত করেছি, এবং এইটাকে ইন্টিগ্রেট করেছি ANC সার্ভিসের সাথে। এই ANC সার্ভিস 4 বছর আগে 47% ছিল, 4টা ANC সার্ভিস, এটা কিন্তু কমে গিয়ে এখন দাঁড়িয়েছে 41%। এই যে রিসেন্ট যেটা 2 বছর আগে বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভে যেটা রিপোর্ট, এটা হওয়া উচিত ছিল না, এটা বাড়া উচিত ছিল। তো এই জন্য আমরা চাই ANC সার্ভিসও বাড়ুক, এর সাথে ইন্টিগ্রেশন হোক এই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা আমাদের সাপ্লিমেন্ট ফুল কেয়ার, এবং আরেকটা কথা না বললে নয়, তার সাথে ক্যালসিয়াম, এবং তার যদি ডেলিভারিটা হয় ইনস্টিটিউশনে, দ্যাট উইল চেঞ্জ দ্য হোল সিচুয়েশন। এবং আমরা চাই, এটা কিন্তু অ্যাডোলেসেন্টের ব্যাপারে আরও বেশি প্রযোজ্য, তাদের নিউট্রিশন অভাব বেশি, তারা শারীরিকভাবে প্রস্তুত না, তারা মেন্টালি প্রস্তুত না, তাদেরকে আরও বেশি টেক কেয়ার করতে হবে। এবং এইভাবে যদি আমরা কার্যক্রমটা করি, তাহলে বাংলাদেশে পাবলিক হেলথের ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তন হবে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমি একটু জামিল স্যারের কাছে জানতে চাইবো যে এই যে আমরা বলছি যে শিশুরা জন্মাচ্ছে, যারা প্রিভিয়াসলি মায়ের পেটে ছিল, সেই সময় মা প্রপারলি পুষ্টি পায়নি, পরবর্তীতে শিশুটা অপুষ্ট শিকার হচ্ছে, পরবর্তীতে খর্বকায় হচ্ছে। তো এই যে হেলথ পিরামিডের একটা সিগনিফিক্যান্ট অংশ কিন্তু আমরা চিন্তা করি যে ভবিষ্যৎ প্রজন্ম। তো সেই ভবিষ্যৎ প্রজন্মকে আসলে সঠিকভাবে এই পুষ্টিহীনতার অভাব থেকে কি করে দূরে রাখা যাবে, এবং কি কি আসলে করণীয়, আপনার যদি কোনো উপদেশ থাকে আমাদের যদি দর্শকদের বলতেন। তসলিম ভাই কিছুক্ষণ আগে বললেন যে মাতৃমৃত্যু কিন্তু অনেক হচ্ছে, এবং এই পুষ্টির অভাবেই যাদের নাকি ওই যে এনিমিয়া থাকে তাদেরই রিস্ক বেশি যে তাদের পোস্টপার্টাম হ্যামারেজ হতে পারে। হেলথ, পুষ্টি মানে নিউট্রিশন অ্যান্ড পপুলেশন, 3টা পিলার হিসেবে আমরা সবসময় দেখি, কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে হেলথ আর পপুলেশনই নজরে আসে। পপুলেশনের জন্য হলে ফ্যামিলি প্ল্যানিং অধিদপ্তর ইত্যাদি, আর হেলথের জন্য হেলথ সার্ভিস ডেলিভারি অধিদপ্তর আছে। মাঝখানে যে পুষ্টিটা রয়ে গেল, এটা নাকি সবার কাজ, কিন্তু সবার কাজকেও তো ঠিক মতো বলতে হবে। একদম ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত, মা হওয়া পর্যন্ত পুষ্টির কোথায় 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 দরকার। এই যে কিছুক্ষণ আগে বললো যে অ্যান্টিনেটাল কেয়ারের ভিজিটও কমে গেছে, তো সেই মাগুলা তো আগে যেরকম যে পরিমাণে অ্যান্টিনেটাল কেয়ার নিত, তারা এখন নিচ্ছে না। তার মানে কি, তাদেরকে কোনো রকম পরামর্শ দেওয়া যাচ্ছে না, তাদের পরীক্ষা নিরীক্ষাও চলছে না। তো যার ফলে হবে কি, যে সে পরামর্শ না পেলে সে যা বাড়িতে যত রকমের মিসকনসেপশন এবং মিস ইনফরমেশনের উপর ভিত্তি করেই সে তার খাবার কম খাবে, সে ঠিক মতে বিশ্রাম নেবে না, সে ঠিক মতে তার যেসব কাজ করার কথা না সেগুলো করবে, ইত্যাদি ইত্যাদি। তো এখন আমাদের সামাজিকভাবে আমাদের যারাই নাকি এই স্বাস্থ্য নিয়ে কাজ করি আমরা, তাদের সবারকেই পুষ্টিটাকে একদম সামনের দিকে নিয়ে আসতে হবে, এবং ছোট বাচ্চাদের থেকে শুরু করে গর্ভবতী হওয়া মা পর্যন্ত
মায়ের বাচ্চা ডেলিভারির পরেও তো তার পুষ্টির দরকার আছে। তাকে যদি ঠিক মতো যদি পুষ্টি না দেওয়া হয় তাহলে বুকের দুধেরও ঠিক পরিমাণ মতো হবে না, এবং বুকের দুধ হলো সেই নবজাতক শিশুটার প্রধান খাদ্য, তো সেইখানে তো আবার ঘাটতি হয়ে গেল। এইটা একটা লাইফ সাইকেল অ্যাপ্রোচে যেতে হবে, এবং যারা যারা এটার সঙ্গে জড়িত, শুধু খালি ডাক্তার নার্স না, এখানে ফিল্ড ওয়ার্কার থেকে শুরু করে একদম সেই কমিউনিটি ক্লিনিকের যে সিএইচসিপি আছে, সবার মুখে এই পুষ্টি নিয়ে কথা বলতে হবে, এবং বলতে হবে যে কোন জিনিসটা করতে হবে। যেমন নাকি যে ফুল কেয়ারের কথা বলল, 15টা এলিমেন্ট আছে এর মধ্যে, তো ওইটা যদি মানুষকে যদি ঠিক মতো বোঝানো না যায় তাহলে মানুষ এটাকে গ্রহণ করবে কেন করে, এবং ওইটা গ্রহণ করলে যে মানুষের কি লাভ হবে, মেয়েটার কি লাভ হবে সেটা বলতে হবে। তা না হলে তো ওইটাকে পয়সা দিয়ে কিনবেও না। তো সেই জন্য আমাদেরকে একটা সোশ্যাল লাইফ সাইকেল অ্যাপ্রোচে আমাদেরকে এই পুষ্টি বিষয়ক, পার্টিকুলারলি এই যুবতীদের তাদের পুষ্টির অভাবের মানে আমাদেরকে যদি পূরণ করতে হয় তাহলে সেভাবে যেতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি তসলিম স্যারের কাছে আসলে যে প্রশ্নটি রাখতে চাইবো, একটু সম্পর্ক প্রশ্ন করে ফেলি। স্যার যেহেতু বলছিলেন যে আমরা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কথা বলবো, আমরা অন্যান্য বিষয়গুলো আইডেন্টিফাই করার সাথে সাথে পুষ্টিটাকে সামনে রাখবো, কিন্তু এখানে একটা জিনিস, আপনারা দুজনেই পাবলিক হেলথ স্পেশালিস্ট হিসেবে বহু বছর কাজ করে এসেছেন এবং ডেফিনেটলি অনেক বেশি অভিজ্ঞ। একটা জিনিস কিন্তু প্রতিবারই আমরা যেগুলো ফেস করে থাকি, পরিবার পরিকল্পনায় কথা বলতে আসলে আমরা অনিচ্ছুক, এবং এগুলো সাদরে মানুষ গ্রহণও করতে চায় না। তো যেহেতু সোশ্যাল মার্কেটিং কোম্পানির 50 বছরের একটা হিস্ট্রি আছে যে পরিবারের পরিকল্পনা নিয়ে কাজ করার, তো সেখানে এই স্ট্রাগলের জায়গাটা থেকে আপনি আসলে কিভাবে বিষয়টি আইডেন্টিফাই করবেন? পরিবার পরিবার বাংলাদেশের কিন্তু অভূতপূর্ব সাফল্য, কিন্তু ওই সাফল্যের শেষ প্রান্তে আমরা এখনো বুঝতে পারিনি, অ্যান্ড দ্যাট ইজ মাচ মোর ক্রিটিক্যাল পার্ট। একদম ওই যে বলে না মগডালের যে হাই হ্যাঙ্গিং ফ্রুট সেখানে আছে, ওইটা আমাদের ধরতে হবে। তো ওইখানে আমরা এখনো যেতে পারিনি। তো সেইটা যেতে গেলে কি করতে হবে? সরাসরি পরিবার পরিকল্পনার ক্ষেত্রে কথা বললে হয়তো অনেক সময় সেটা অ্যাকসেপ্টেবল হয় না, কিন্তু আপনি যদি ভালোভাবে বুঝাতে পারেন যে আপনার 18 বছরের আগে বিয়ে হলে কি কি ক্ষতি হবে, আপনার যদি শিশুটি 20 বছরের আগে হয় তাহলে আপনার কি ক্ষতি হবে, আপনার স্বাস্থ্য ঝুঁকি কি, আপনার শিশুর স্বাস্থ্য ঝুঁকি কি, আপনি 35 বছরের পরে আবার হলে স্বাস্থ্য ঝুঁকি কি, এবং 3 বছরের মধ্যে গ্যাপ, তো এইটা যদি করে অটোমেটিক্যালি কিন্তু ফ্যামিলি প্ল্যানিং, মানে হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ? অল্টারনেটিভ হলো তার এই সব সময় কন্ট্রাসেপশন ইউজ করা। তো পরিবার পরিকল্পনা কর্মসূচি কিন্তু এমনি বাস্তবায়িত হবে। দেখেন, আমরা যদি বিশ্লেষণ করি টোটাল ফার্টিলিটি রেট, সেখানে ইয়াঙ্গার পপুলেশন মধ্যে ফার্টিলিটি রেট অনেক হাই, এবং ওল্ডার পপুলেশনের মধ্যে বলি আমরা 49 বছর পর্যন্ত, কিন্তু 35 বছর বা তারপরে 40 বছরের পরে যত দিন যায় ফার্টিলিটি কমে যায়, অর্থাৎ সন্তান সম্ভাবনা কমে যাবে, হওয়ার সম্ভাবনা। পরিবার পরিকল্পনার সাথে মাতৃমৃত্যু সম্পর্কিত, পরিবার পরিকল্পনার সাথে শিশু মৃত্যু সম্পর্কিত, পরিবার পরিকল্পনা কিন্তু একটা ব্যাপক বিষয়। তো সেইটাও আছে, সেটাও আমরা আরও আমাদের কর্মসূচিকে বেগবান করতে হবে, আরও অ্যাক্টিভ করতে হবে, যাতে করে আমরা পরিবার পরিকল্পনা কর্মসূচির সাফল্য পাই, আবার নিউট্রিশনের ক্ষেত্রেও আমাদের উন্নয়ন হয়। কিশোরী স্বাস্থ্যের দিকে যদি আমরা একটু আলোকপাত করি, সেখানে স্বাস্থ্য, পুষ্টি, প্রজনন এবং এই বিষয়টিকে অ্যাড্রেস করে তার মাসিক পরিচর্যা নিয়ে আসলে দীর্ঘদিন ধরে এসএমসি কাজ করে আসছে, এইটার আলোকে যদি আপনি কিছু বলতেন। দেখেন, গবেষণা দেখা গেছে একটা মেয়ে তার মিনিস্ট্রেশন হওয়ার আগে একটা লার্জ পোর্শন, অ্যারাউন্ড 70% তারা জানে না হোয়াট ইজ মিনিস্ট্রেশন। এটা কিন্তু বাংলাদেশের বাস্তব অবস্থা, এবং এই মিনিস্ট্রেশনের সময় যে হাইজিন মেনটেন করা, এটাও কিন্তু অনেক ক্ষেত্রে জানে না। এখনও বাংলাদেশে প্রায় 35%-এর মতো কিশোরী কিন্তু এখন পর্যন্ত প্যাকেজ স্যানিটারি ন্যাপকিন ইউজ করে না, তারা ইউজ করে ওই পুরনো কাপড়। সেটা আবার দেখা গেল যে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন এমন জায়গায় রাখা হয়েছে, ডার্টি প্লেস, ডার্টি এনভায়রনমেন্ট, সেখান থেকে ইনফেকশনের সম্ভাবনা থাকে। তো এজন্য এসএমসি কি করলো? এসএমসি একটা অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন কিন্তু সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন, যেটা আমাদের ব্র্যান্ডের নাম জয়া, আমরা
এইটাকে মার্কেটিং করছে। এবং এইটা কিন্তু আমরা রুরাল অ্যাডোলেসেন্ট ইজ আওয়ার মেইন টার্গেট গ্রুপ, আমরা সবার জন্য করেছি। এখন কিন্তু ওটা নাম্বার 1 হয়ে গিয়েছে ব্যবহারের দিক থেকে, সব থেকে বেশি পপুলার। উই আর হ্যাপি ফর দ্যাট, বাট আমাদের এখনও আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, কেন এখনও রুরালে এবং আরবানে অনেক মহিলাই আছেন 15 থেকে 49 বছর মতো, তারা স্যানিটারি ন্যাপকিন ইউজ করে না। আমরা চাই এটা ইউনিভার্সাল হোক, আমরা ওইভাবে মানুষের দোরগোড়ায় সুলভ মূল্যে পৌঁছে দিতে চাই। প্রবলেম আছে যে আর্লি ম্যারেজ, এই আর্লি ম্যারেজের জন্য কিন্তু একটা মেয়েও অনেক ক্ষেত্রে কন্ট্রিবিউট করতে পারে, তাকে আমরা সচেতন করতে চেষ্টা করছি আমাদের কর্মসূচির মাধ্যমে। আমাদের স্কুল অ্যাডোলেসেন্ট প্রোগ্রাম আছে 120টা উপজেলায়, আমরা সেখানে এটা করি। তার শারীরিক পরিবর্তনের সাথে সাথে কি কি পরিবর্তন হয় এবং সেটা কিভাবে তারা কোপ আপ করবে সেটা কিন্তু আমরা ধারণা দেই, অ্যাওয়ারনেস ক্রিয়েশন করি। হেলদি টাইমিং অফ স্পেসিং অফ প্রেগনেন্সি, যেটা ওই 18, 20, 35 দিন, সেখানেও কিন্তু আমরা ওই তাদেরকে এটা শিক্ষা দেই। তো বিভিন্নভাবে তারা আমরা ফিউচারের জন্য গড়ে তুলি, প্লাস এখন যে সমস্যা আছে তার হাইজিন মেনটেন, সেখানেও আমরা সহায়তা করি। তার মানে বলা চলে যে এক প্রকার বিহেভিয়ারাল চেঞ্জিং কমিউনিকেশন আপনারা কাজ করে আসছেন, Exactly. ভূমিকা রেখে আসছেন। জামিল স্যার, শেষের দিকে চলে এসেছি, জানতে চাইবো আপনার কাছে যে দুঃখজনক হলেও সত্যি যে প্রতি বছর বাংলাদেশে 3700-র উপরে প্রায় মায়েরা গর্ভকালীন জটিলতা বা প্রসবজনিত কারণে মৃত্যুবরণ করে থাকে। তো এই ব্যাপকতার পিছনে আসলে কি কারণ দেখা যায় এবং এগুলোর সমাধানের উপায়টা কি যদি একটু বলতেন। আজকে আলোচনার মধ্যে কিন্তু অনেকগুলোই চলে আসছে, সেগুলোর মধ্যে থেকেও আরও কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলোর মধ্যে উল্লেখ করার প্রয়োজন। 1 নম্বর হলো যে ওই যে অ্যান্টিনেটাল কেয়ার ভিজিট আগে যে পরিমাণের হইতো তার থেকেও এখন কমে গেছে। আমরা মানুষের বিহেভিয়ারটাকেই চেঞ্জ করতে পারছি না, সামাজিকভাবেই বিহেভিয়ারাল চেঞ্জ হচ্ছে না। তো ওইটা না হলে পরে মহিলারা অ্যান্টিনেটাল কেয়ার নেবে না, গর্ভবতী মহিলারা। আবার অ্যান্টিনেটাল কেয়ার না নিলে পরে তার তো ওই সমস্যা হবে, যখন নাকি সে ডেলিভারিতে যাবে তখন সে অনেক কিছুই জানবে না যে আমার কি কি লক্ষণ দেখা দিলে আমার মানে কোনো একটা হাসপাতালে যাওয়া উচিত, তো জানা থাকবে না। যার ফলে হবে কি ওই লক্ষণগুলো দেখা দিলে সে কিছুই করবে না, সে অন্য একটা সময় আসবে, কিছুক্ষণ সময় পরে সে হয়তো মারা যেতে পারে। আমাদের এই মৃত্যুর কারণ যেগুলা, মৃত্যুর কারণে কিন্তু এই যে পোস্টপার্টাম হ্যামোরেজ মানে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া, সন্তান জন্মের পরে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া, এটার জন্য কিন্তু আমাদের দেশে সরকারের বিনা পয়সায় একটা ঔষধ দেয়, তার নাম হলো মিজোপ্রস্টল ট্যাবলেট। এইটা খেতে হবে, এটা খেলে পরে যদি ডেলিভারিটা বাড়িতে হচ্ছে তাহলে মিজোপ্রস্টল খাওয়ালে পরে তার বেলায় পোস্টপার্টাম হ্যামোরেজটা কম হবে, এবং হবেই না হয়তো বা। তো মানে ওইটাও ঠিক মতো খায় না, ওইটাও ঠিক মতো খাওয়ার সময়ই নেই, বাচ্চা হওয়ার পরে তাকে হয়তো ঠিক মতো কেউ খাওয়ালো না, যার ফলে হয়তো রক্তক্ষরণে মারা যেত। হাসপাতালে যদি ডেলিভারি হয় তাহলে অক্সিটোসিন ইঞ্জেকশন দিতে হবে। তো সেই অক্সিটোসিন ইঞ্জেকশনটা ঠিক জায়গায় ছিল কি না, সংরক্ষণের ব্যাপারটাও তো দেখতে হবে। এটা ঠান্ডা জায়গায় রাখতে হয়। এখন যদি এটা ঠিক মতো সংরক্ষিত না হয় তাহলে এটা কার্যকারিতা থাকবে না। তখন দেখা যাবে যে একটা অক্সিটোসিন ইঞ্জেকশনের জায়গায় 2টা 3টা দিলেও কোনো কিছু হচ্ছে না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার জিনিসটাতে মানুষের সম্পৃক্ততা বাড়াতে হবে। এগুলো সবগুলোর জন্যই মানুষের সম্পৃক্ততা বাড়ালেই আমাদের অনেক কিছু করা যাবে। কেন এখন পর্যন্ত প্রায় অর্ধেক মহিলারা বাড়িতে ডেলিভারি করে? আমাদের তো এখন অনেক স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, অনেক ইউনিয়ন লেভেলের স্বাস্থ্যকেন্দ্রে ডেলিভারি হয়। কেন মা তার বাড়িতে থেকে মৃত্যুর সম্মুখীন হচ্ছে, সে ওখানে গিয়ে ডেলিভারি করাচ্ছে না? তার মানে কি সামাজিকভাবেই আমরা এটার উপরে কোনো জোর দিচ্ছি না। ওই যে বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন, এখন শুধু একটা লোকের বিহেভিয়ার চেঞ্জ করলে হবে না, সামাজিকভাবে বিহেভিয়ারটা চেঞ্জ করতে হবে। সেজন্য এখন সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন মানে SBCC বলি। এবং
এটা আমরা যে পর্যায়ে গেছি, তসলিম ভাই যেখানে বলছেন যে আমরা যে পর্যায়ে গেছি, অনেক সাফল্য পরে আমরা ওই পর্যায়ে গেছি, কিন্তু শেষটুকুতে কিন্তু আমরা আটকাই গেছি। আমরা এরপরে আর ভালো কিছু দেখতে পাচ্ছি না। টিএফআর অল্প কিছু বেড়ে গেছে, কন্ট্রাসেপটিভ প্রেভালেন্স রেট অল্প কিছু কমে গেছে, মানে অ্যান্টিনেটাল কেয়ার কমে গেছে। তার মানে এইগুলো সব মিলে পরে হয় কি যে আমরা সামগ্রিকভাবে আমাদের এই কিশোর কিশোরীদের প্রতি নজর দিচ্ছি না, বিধায় তারা মানে অল্প বয়সে বিয়ে হয়ে গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিলে পরে খর্বাকৃত সন্তান হচ্ছে, এবং তারপরে যদি সে যদি বাড়িতে ডেলিভারি হয় তার মানে মৃত্যুর আশঙ্কা সবচেয়ে বেড়ে যাচ্ছে। তো এটার জন্য আমাদেরকে মানে এককভাবে কোনো একটা ডাক্তার বা নার্সকে মানে দায়ী করা যাবে না, সবাই মিলে এটার উপরে কাজ করতে হবে। এখানে সমাজপতিদেরও ব্যাপার আছে, যারা নাকি সমাজকে তারা নেতৃত্ব দেয় তাদের একটা ভূমিকা আছে, এইখানে প্রাইভেট সেক্টরের ভূমিকা আছে, যেমন সোশ্যাল মার্কেটিং কোম্পানির একটা ভূমিকা আছে, এইখানে সরকারের ভূমিকা তো অনেক অনেক। সরকার খালি হাসপাতাল বানাইলেই তো আর হইল না, হাসপাতালগুলো ঠিক মতো চলছে কি না, ডাক্তার নার্স আছে কি না সেটা দেখতে হবে, এবং ওই যে সামাজিক যে ব্যাপারগুলো আছে আমাদেরকে ওইগুলির প্রতি লক্ষ্য রেখে সামাজিকভাবে বিহেভিয়ারাল চেঞ্জ আনতে হবে। তাহলেই গর্ভকালীন সময়ের সমস্যা, গর্ভকালীন সময়ের পরের যে সমস্যা, মাতৃমৃত্যু সবগুলাই অ্যাড্রেস করা যায়। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের দুইজনকে, আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের আজকের আয়োজনে কিছু দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন এসএমসি নিবেদিত গর্ভকালীন পুষ্টি সেবা। আজকের আলোচনায় আসলে অনেক কিছু উঠে এলো। মা এবং শিশু স্বাস্থ্যের প্রতি আমাদের আসলে অনেক গুরুত্ব দিতে হবে, এবং অবশ্যই একজন মাকে 18 বছরের উপরেই হতে হবে, এবং তার পুষ্টি শুধু পুষ্টি নয়, তার সার্বিক স্বাস্থ্য উন্নয়ন, এবং যে বাচ্চাটা সে ভবিষ্যতে আসবে পৃথিবীতে সেই বাচ্চার স্বাস্থ্য এবং পুষ্টি নিয়ে অবশ্যই আমাদের অনেক চিন্তা করতে হবে, ভাবতে হবে, এবং এনশিওর করতে হবে তার সুস্বাস্থ্য। আশা করি আজকের আয়োজন আপনাদের সকলের ভালো লেগেছে। পরবর্তী আয়োজনে অন্য কোনো বিষয় নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলের সঙ্গেই থাকুন। রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া থেকে বাঁচাতে 6 মাস বয়স থেকে বাচ্চাকে প্রতিদিন 1 প্যাকেট এসএমসি মনিমিক্স খাবারের সাথে মিশিয়ে নিয়মিত খাওয়ান। আপনার সন্তান বুদ্ধিতে বাড়ুক, শক্তিতে বাড়ুক। এভাবেই রক্ত স্বল্পতা আপনার সন্তানকে এগিয়ে যেতে দেয় না। তাই রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া থেকে বাঁচাতে 6 মাস বয়স থেকে বাচ্চাকে প্রতিদিন 1 প্যাকেট এসএমসি মনিমিক্স খাবারের সাথে মিশিয়ে 2 মাস নিয়মিত খাওয়ান। এরপর 4 মাস বিরতি দিয়ে আবার একই নিয়মে 2 মাস খাওয়ান। এভাবে শিশুর বয়স 6 মাস থেকে 5 বছর পর্যন্ত একই নিয়মে এসএমসি মনিমিক্স খাওয়ান। আপনার সন্তান বুদ্ধিতে বাড়ুক, শক্তিতে বাড়ুক। রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া থেকে বাঁচাতে 6 মাস বয়স থেকে বাচ্চাকে প্রতিদিন 1 প্যাকেট এসএমসি মনিমিক্স খাবারের সাথে মিশিয়ে নিয়মিত খাওয়ান। আপনার সন্তান বুদ্ধিতে বাড়ুক, শক্তিতে বাড়ুক। এভাবেই রক্ত স্বল্পতা আপনার সন্তানকে এগিয়ে যেতে দেয় না। তাই রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া থেকে বাঁচাতে 6 মাস বয়স থেকে বাচ্চাকে প্রতিদিন 1 প্যাকেট এসএমসি মনিমিক্স খাবারের সাথে মিশিয়ে 2 মাস নিয়মিত খাওয়ান। এরপর 4 মাস বিরতি দিয়ে আবার একই নিয়মে 2 মাস খাওয়ান। এভাবে শিশুর বয়স 6 মাস থেকে 5 বছর পর্যন্ত একই নিয়মে এসএমসি মনিমিক্স খাওয়ান। আপনার সন্তান বুদ্ধিতে বাড়ুক, শক্তিতে বাড়ুক। রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া থেকে বাঁচাতে 6 মাস বয়স থেকে বাচ্চাকে প্রতিদিন 1 প্যাকেট এসএমসি মনিমিক্স খাবারের সাথে মিশিয়ে নিয়মিত খাওয়ান। আপনার সন্তান বুদ্ধিতে বাড়ুক, শক্তিতে বাড়ুক।